আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আনন্দ ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আপনারা ভাবুন তো কি হবে যদি 1000 বছরের জন্য পৃথিবীর সকল মানুষ পাথরে রূপান্তরিত হয়ে যায়, আর যদি একটা কোনো অলৌকিক শক্তির মাধ্যমে আপনারা আবারও জীবিত হয়ে যান, তাহলে কি আপনারা পারবেন সে পরিবেশকে মানিয়ে নিতে আর বিজ্ঞানের সাহায্যে পুরো পৃথিবীকে আবারও আগের মতো গড়ে তুলতে, নাকি আপনি হাল ছেড়ে দিয়ে একাই সেই পরিবেশে জীবন কাটাতে শুরু করবেন? তো এমনই একটি কনসেপ্ট নিয়ে 2019 সালে তৈরি করা হয়েছে এই এনিমি সিরিজ, যেটার নাম হচ্ছে ডক্টর স্টোন। তো আমি বিশ্বাসের সাথে বলতে পারি এই সিরিজটা আপনাদের অনেক ভালো লাগতে চলেছে। তো যাই হোক, চলুন বেশি কথা না বাইরে সিরিজের মূল কাহিনীতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই দেখানো একটি ছেলে সায়েন্স ল্যাবের ভেতরে ঢুকে সেনকো নামের একটি ছেলেকে গিয়ে বলে, সেনকো, আজকে আমি আমার ক্রাশকে আমার মনের কথা বলে দেব। তো এর নাম হলো তাইজু আর সেনকো হলো তার ফ্রেন্ড, আর এরা দুজনেই হলো এই সিরিজের মেন ক্যারেক্টার। তো যাই হোক, এখানে সেনকো তাইজুর কথা শুনে বলে, হইছে 5 বছরে কোনো কিছুই বলতে পারো না, আর আজকে যা সবকিছু বইলা উল্টা ফেলবা না। যাক, চিন্তা করো না, আমি তোমার সাহস বাড়ানোর জন্য একটা লিকুইড আবিষ্কার করেছি, আর এটা খেলে দেখবে তোমার ভিতর কোনো ভয়ই থাকবে না, আর তখন দেখবে তুমি তোমার ক্রাশ ইউজিরিয়াকে তোমার মনের কথা সহজেই বলে দিয়েছো। তো তাইজু সেই লিকুইডটা নিয়ে নিচে ফেলে দিয়ে বলে, আমি ওকে আমার মনের কথা আমার নিজের সাহসেই বলবো। এটা বলে সে ল্যাব থেকে বেরিয়ে যায়, আর সেখানে থাকা লোকগুলো সেনকুকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সাহস বাড়ানোর মেডিসিন বানিয়েছো? তখন সেনকু সেই মেডিসিনের উপর আগুন লাগিয়ে দিয়ে বলে, এটা কোনো মেডিসিন নয়, বরং পেট্রোল। আর আমি জানতাম তাইজু কখনো তার মনের কথা বলার জন্য কারো সাহায্য নিবে না, আর আমি তো জাস্ট ওর সাথে মজা নিয়েছি। তো এরপর আমাদের তাইজুর ক্রাশ ইউজিরিয়াকে দেখানো হয়, যেখানে সে একটি গাছের ভেঙে যাওয়া ডালে কাপড় বেঁধে দিচ্ছিল, আর অমনি সেখানে তাইজু চলে আসে আর ইউজিরিয়াকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু সে সাহস করে তার মনের কথাটা বলতে পারছিল না, কিন্তু তাও সে যখন কষ্ট করে তার মনের কথাটা ইউজিরিয়াকে বলতেই নেয়, তখনই সেখানে এক অদ্ভুত সবুজ আলো দেখা যায়। সেটা শুধু তাদের ওখানে নয়, বরং পৃথিবীর সকল স্থানে সেই আলো ছড়িয়ে পড়েছিল, আর দেখতে দেখতে সেই আলো পৃথিবীর সকল মানুষকে পাথরে পরিণত করে দেয়। কিন্তু সবার ভেতরের ফিলিংসটা ঠিকই কাজ করছিল, তার মানে তারা যে পাথর হয়ে গেছে সেটা তারা ঠিকই বুঝতে পারছিল, কিন্তু তাদের কিছুই করার কোনো উপায় ছিল না। এদিকে তাইজু ভাবছিল যে সে হয়তো একাই পাথর হয়ে গেছে, আর সে মনে মনে বলছিল, আমাকে আবারও ঠিক হয়ে ইউজিরিয়াকে আমার মনের কথা বলতেই হবে। তো যাই হোক, আমাদের দেখানো হয় সময় ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে, আর দেখা যায় মানুষের তৈরি সকল জিনিসই প্রায় ধ্বংস হয়ে গেছে, এবং এর কয়েক হাজার বছর পর দেখা যায় পৃথিবীর প্রকৃতি আবার তার নিজের রূপে ফিরে আসে। তো যাই হোক, এরপর আমাদের একটা তরল পদার্থ দেখানো হয়, যেটা এক ফোঁটা করে তাইজুর পাথরের উপর পড়ছিল, আর কিছুক্ষণ পর আমরা দেখি তাইজুর চোখের ওখান থেকে পাথর সরে যায়, আর আমাদের চমকে দিয়ে দেখানো হয় তাইজুর পুরো শরীর থেকে পাথর সরে যায়। তখন সে বলে, আমি ফাইনালি ঠিক হয়ে গেছি। তো এরপর সে ওই গুহার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, আর দেখে শুধু সেই নয়, বরং এই পৃথিবীর সকলেই পাথর হয়ে গেছে। সে ভাবছিল না জানি কত যুগ পার হয়ে গেছে সে পাথরে থাকা অবস্থায়। সে ওখানে কিছু ভাঙা মানুষের পাথরও দেখতে পায়। এরপর সে গাছের লতা পাতা দিয়ে কোন রকম একটা প্যান বানিয়ে নদীর স্রোতের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই আমাদের তাইজুর পাস্টের কিছু সিন দেখানো হয়, যেখানে দুটো ছোট মেয়ে একটি পাথরের পাখিকে পড়ে থাকতে দেখে তার ছবি তুলছিল। তো তাইজু যখন ওই পাথরের পাখিটাকে হাতে নেয়, তখন তার ওটাকে কোনো পাথরের তৈরি পাখির খেলনা মনে হচ্ছিল না, কারণ সে পূর্বেও সেনকুর কাছে এমন পাথরের পাখির ব্যাপারে শুনেছিল, তাই সেভাবে কোনো রোগের কারণে পাখিটি এমন হয়ে গেছে। এ কারণে সে পাখিটাকে নিয়ে পাশের একটা এনিমেল হসপিটালে যায়। তখনই সেখানে ইউজিরিয়া আসে আর বলে, এত সকালে কি কোনো এনিমেল হসপিটাল খোলে? আর তুমি হাতে করে যে পাখিটি এনেছো সেটি কোনো আসল পাখি নয়, এটি শুধুমাত্র একটি খেলনা পাখি। তখন ইউজেরিয়ার কাছেও আমরা একটি পাথরের পাখি দেখতে পাই। তো আমাদের এই পাখির ব্যাপারটা মনে রাখতে হবে, কারণ সামনে এই পাখির বিশাল ভূমিকা রয়েছে। তো যাই হোক, এখন সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে তাইজু হেঁটে হেঁটে অনেক দূর অব্দি এসে পড়ে, কিন্তু হঠাৎ সে সামনে কিছু একটা দেখে পুরো থমকে যায়, আর আমরা দেখি বিশাল এক গাছ তাইজুর ক্রাশকে আঁকড়ে ধরে রেখেছে। এখানে আপনাদের মনে হতে পারে, যখন মানুষের পাথর হয়েছিল তখন তো ইউজেরিয়া আর তাইজু পাশাপাশি ছিল, তাহলে এখন তারা একজন আরেকজনের থেকে এত দূরে কিভাবে চলে গেল? আর আমরা তো দেখেছি তাইজু এখান থেকে আরো কয়েক কিলোমিটার দূরের একটা গুহা থেকে বের হয়েছিল। আসলে হয়েছেটা কি, পৃথিবীতে 1000 বছর ধরে না জানি কত বন্যা আর সুনামি হয়েছে, তাই হয়তো তাদের এক একজনের মূর্তি ভেসে এক এক জায়গায় চলে গিয়েছিল। তো তাইজু তার ক্রাশের মূর্তি সম্পূর্ণ ঠিকঠাক দেখে অনেক খুশি হয়, আর ইউজেরিয়ার কাছে গিয়ে বসে তাকে কৃতজ্ঞতা জানায়, কারণ ইউজেরিয়ার প্রতি ভালোবাসাই নাকি তাকে এত বছর জীবিত রেখেছে। তারপর সে ইউজেরিয়াকে বলে, আজ আমি তোমাকে আমার মনের কথাটা বলবো, এটাকে আমি ওই সময় বলতে পারিনি। তখন তাইজুর ইউজেরিয়ার সাথে কারণে সেই পুরনো স্মৃতি মনে পড়ে, আর সে কারণে তাইজুর চোখে নাকে পানি চলে আসে। তবে সে এবার ফাইনালি ইউজেরিয়াকে তার ভালোবাসার কথা বলেই দেয়, আর সেই ইউজেরিয়াকে পুরো কনফিডেন্স নিয়ে বলে, আমি তোমাকে আবারও ঠিক করে তুলবো, তবে আমি জানি না সেটা কিভাবে করব, কিন্তু আমি তোমাকে বাঁচাবোই। তো সে তখন ইউজেরিয়ার পাশে কিছু একটা লেখা দেখতে পায়, আর ভালো করে খেয়াল করে দেখতে পায় সেখানে লেখা, নদীর স্রোতকে পিছু করতে থাকে কালো মানুষ। আর এটা পড়ার সাথে সাথেই সে নদীর পথ দিয়ে ছুটে যেতে থাকে, কারণ এই কালো মানুষ কথাটি তাকে সেনকো বলতো, তাই সে বুঝতে পারে সেনকো তার মতো পাথর থেকে বেরোতে পেরেছে। আর সে কিছু দূরে এসে একটা গাছের উপর সেনকোকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর সে তাকে এত বছর পর দেখতে পেয়ে খুশিতে তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু
সেনকু তখন তাকে পা দিয়ে থামে, বলে এই শালা ল্যাংটা আমার কাছে আসবি না, সর দূরে সর। তো যাই হোক, এরপর সেনকু বলে আজকে ডেট হলো 5ই মে 5530, আর আমি তোমার থেকে 6 মাস আগেই ঠিক হয়ে গিয়েছিলাম। এগুলো শুনে তাইজু হাত দিয়ে গোনার চেষ্টা করে যে তারা কত বছর পাথরের মধ্যে ছিল। তখন সেনকু বলে আমরা 3500 বছর ধরে পাথরের মধ্যে ছিলাম। এটা শুনে তাইজু অবাক হয়ে সেনকুকে জিজ্ঞেস করে তুমি আজকের ডেট কিভাবে জানলে? আর তখন সেনকু যেটা বলে সেটা শুনে তাইজু একদম হ্যাং হয়ে যায়। সেনকু বলে সে পাথর হওয়ার পর থেকে প্রতিটা সেকেন্ড গুনেছে, আর এভাবে সে আজকের ডেট জানতে পেরেছে। ভাইরে ভাই, পোলা এত বছরের হিসাব গুইনা গুইনা ওর মাথায় রাখছে যাতে সে ঠিক হওয়ার পর তার ডেটটা ঠিক রাখতে পারে। আর ভাই, এই সেনকু ক্যারেক্টারটা যে কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে সামনের দিকে জানতে পারবো। তো যাই হোক, এরপর সেনকু তাইজুকে তার বেজে নিয়ে আসে। সেখানে তাইজু তার বাড়ি দেখে একদম অবাক হয়ে যায়। সে এমন পরিস্থিতিতেও তার থাকার জন্য ঘর আর প্রয়োজনীয় সকল জিনিসও বানিয়ে নিয়েছে। তো সেনকু তখন তাকে বলে আমি এই মানব সভ্যতাকে আবারও আগের মতো বানাবো, আর এই কাজ করার জন্য আমার একটা শক্তিশালী বন্ধুর প্রয়োজন, এবং সেই লোকটা হলে তুমি। সেনকু তাইজুকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে সাহায্য করবে? তখন তাইজু বলে অবশ্যই। তো এরপর থেকে সকল বুদ্ধির কাজ সেনকু আর শক্তির কাজ তাইজু করতে থাকে। সেখানে সেনকু বলছিল মানব সভ্যতাকে আদি যুগ থেকে আধুনিক যুগে আসতে 20 লক্ষ বছর লেগেছিল, তো আমি এর থেকে অনেক কম সময়ে মানব সভ্যতাকে আবারও গড়ে তুলবো, আর এই পৃথিবী আবারও ঠিক হবে। আমি সায়েন্সের মাধ্যমে খোঁজ করে ফেলবো যে কিভাবে আমরা পাথর হলাম আর কিভাবেই বা আমরা আবার ঠিক হলাম, আর আমরা দুই বন্ধু মিলে মানব সভ্যতার আবারও পুনর্জন্ম ঘটাবো। এখানে তাইজু মনে মনে ভাবছিল সে ইউজিরিয়াকে বাঁচাবেই। তো এর পরদিন সকালে তাইজু ঝুড়ি ভর্তি করে অনেকগুলো খাবার কুড়িয়ে নিয়ে আসে, যেখান থেকে সেনকু সকল বিষাক্ত খাবার খুঁজে বের করে ফেলে দিচ্ছিল। আসলে সেনকুর বিজ্ঞান সম্পর্কে অনেক জ্ঞান ছিল, তাই সে বুঝতে পারছিল কোনটা বিষাক্ত আর কোনটা বিষাক্ত না। এরপর তারা সেই খাবারগুলোকে রান্না করে খেতে থাকে। সেখানে তাইজুর কাছে এই খাবার অনেক সুস্বাদু লাগছিল। তখন সে সেনকুকে বলে তুমি খাবারে কি দিয়েছো? তখন সেনকু বলে আমি নোনতা পানি দিয়ে লবণ বানিয়ে এই খাবারে দিয়েছি। আসলে লবণ এমন একটা জিনিস যেটা যে কোনো খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তো এরপর তাইজু তার খাবার শেষ করে আবারও রাতের খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, আর সে পথে আঙুরের মতো এক ধরনের ফল দেখতে পায়। সে ভাবে এটা হয়তো সুস্বাদু হবে, কিন্তু যখনই সে ওটা মুখে নেয় অমনি তেতর চোটে তার মুখ চিমিয়ে যায়, আর সে ওই ফলটা মুখ থেকে ফেলে দেয়। তো এরপর একটু সামনে যেতেই সে ওখানে একটি লোকের মূর্তি দেখতে পায়, যাকে দেখেই তাইজু চিনে ফেলে, কারণ এই লোকটি ছিল তাদের স্কুলের সবচেয়ে ফেমাস শক্তিশালী লোক, যার নাম হলো তাসুকাসা। আর এই লোকটির কথা আমাদের মনে রাখতে হবে, কারণ সেও হচ্ছে এই সিরিজের আরেকটি মেইন ক্যারেক্টার। যাই হোক, এরপর তাইজু সেই গুহায় যায় যেখানে সে পাথর থেকে বের হয়েছিল, আর সে ওখানে মানুষের বানানো একটা পাত্র দেখে, আর চমকে গিয়ে বলে আমরা দুজনে ছাড়াও কি তাহলে এই পৃথিবীতে কেউ রয়েছে, কারণ এই পাত্রটা তো কোনো মানুষের তৈরি। তখন সেনকু পেছন থেকে বলে এই মগা, ওটা আমি রেখেছি। তো তাইজু তখন তাকে বলে এই পৃথিবী থেকে আমরা দুজনই বেঁচে রয়েছি। তখন সেনকু বলে হয়তো, কিন্তু আবার হতেও পারে হয়তো আমরা জানি না। সে আরো বলে এই পৃথিবীকে আমরা দুজনে মিলে স্বাভাবিক করে তুলতে পারবো না, আর তুমি কি একবার ভেবে দেখেছো তো আমাদের দুজনের উপর থেকে এই পাথর কেন সরে গেল? এর জবাবে তাইজু বলে হয়তো সেই পাথর ফাটল ধরার কারণে ভেঙে গিয়েছিল। এটা শুনে সেনকু বলে চলো কিছুক্ষণের জন্য তোমার কথা মেনে নিলাম, কিন্তু এর মানে কি এই যে আমাদের দুজনের উপর থেকে 3500 বছর পর মাত্র 6 মাসের ব্যবধানে পাথর সরে যাবে? এমনও তো হতে পারতো যে 1000 বছর ব্যবধানে পাথরগুলো সরে যেতে পারতো। আর এখানে অবাক করার বিষয় হলো আমরা দুজনে এই একই গুহা থেকে ঠিক হয়েছি। আর একবার উপরের লিকুইড গুলোর দিকে খেয়াল করো, ওটি হচ্ছে বাদুরের মল থেকে তৈরি নাইট্রিক অ্যাসিড। আর সেনকুর মনে হচ্ছিল ওই নাইট্রিক অ্যাসিড তাদের পাথরে পড়ার কারণে ওই পাথর ভেঙে গিয়েছিল, এজন্যই সে ওই লিকুইড গুলো জমাচ্ছিল। তবে সেনকু যখন সেই লিকুইড গুলো একটা পাখির উপর দেয় তখন সেটা পাখির উপর কোনো কাজই করে না। এরপর সেনকু ওই পাখিটাকে নিয়ে তার ল্যাবে চলে আসে। সেখানে তাইজু দেখতে পায় সেনকু অলরেডি অনেকগুলো পাখির উপরে এই এক্সপেরিমেন্ট করে ফেলেছে। তখন সেনকু তাইজুকে বলে হয়তো এই নাইট্রিক অ্যাসিডের সাথে আরো কিছু প্রয়োজন। এটা শুনে তাইজু বলে এমন অনেক জিনিস আছে যেটা বিজ্ঞান দ্বারাও করা সম্ভব নয়, তাই বিজ্ঞান এটাকে ঠিক করতে পারবে না। কিন্তু সেনকু এরকমটা মানতো না। সে জানতো বিজ্ঞান এক ঝটকায় কাজ না করলেও ধীরে ধীরে সেটা ঠিকই কাজ করে, এজন্য বারবার এক্সপেরিমেন্টের মাধ্যমে সবকিছুই করা সম্ভব। সেনকু আরো বলে আমার কাছে যদি একটু মদ থাকতো তাহলে আমি ওটার ভেতরে অ্যালকোহলকে নাইট্রিক অ্যাসিডের সাথে মিলিয়ে নিটাল তৈরি করতাম, হয়তো সেটা এই পাথরের উপর কোনো কাজ করতো। তার কথা শুনে তাইজু তার ব্যাগ থেকে সেই আঙ্গুরের মতো ফলগুলো বের করে, আর সেনকুকে বলে আমি শুনেছি ফল দিয়ে নাকি মদ বানানো হয়, তাহলে কি তুমি এই ফল দিয়ে মদ বানাতে পারবে? আর ফলগুলো দেখে সেনকু বলে আমার তো এটারই দরকার ছিল। তো এরপর আমরা দেখি তারা আঙ্গুরগুলোর থেকে রস বের করতে থাকে, এবং সে রসগুলোকে ভালোভাবে নেড়ে 3 সপ্তাহ পর্যন্ত ওভাবে রেখে দেয়, আর 3 সপ্তাহ পর এটি ভালোভাবে রেডি হয়ে যায়। তারপর সেনকু সেটা খেতে গেলে তাইজু বলে আমাদের এই বয়সে মদ খাওয়া উচিত নয়। এটা শুনে সেনকু বলে চিন্তা করো না, আমাদের বয়স এখন 3500 বছরের থেকেও বেশি। তাইজু এই কথা শুনে হেসে সেনকুর সাথে সেটি খেতে যায়, কিন্তু সেটার স্বাদ এতটাই বাজে ছিল যে মুখে তোলার কোনো অবস্থাই ছিল না। আসলে আধুনিক যুগে তো মদের স্বাদ বাড়ানোর জন্য এতে অনেক ধরনের উপগুণ দেওয়া হতো, কিন্তু তাদের কাছে তো এখন আর ওসব কিছু নেই, তাই এটার স্বাদ একদমই খাওয়ার যোগ্য না। তখন সেনকু বলে এবার সময় হয়েছে এটার ভেতর থেকে ইথাইল বের করার, এজন্য তাদের এই মদগুলোকে অনেক উচ্চ তাপে জাল দিতে হবে। কিন্তু তাদের মাটির বানানো পাত্রটি পাতলা হওয়ায় আগুনের তাপে বারবার সেটি ভেঙে যাচ্ছিল, যার কারণে তারা আবারও নতুন পাত্র বানিয়ে এই মদগুলোকে জাল দিতে থাকে, এবং এই প্রজেক্টে একটু একটু করে করতে করতে গরম থেকে শীত
শীতকাল চলে আসে। সেখানে আমরা দেখি তাইজুর মুখে এখন দাড়িও উঠে গেছে, আর সেই দাড়ি শেভ করার জন্য যখন সেনকুর কাছে যায় তখন সেনকু ঝিনুক দিয়ে এমন ভাবে তার দাড়ি শেভ করে দেয় যে কারণে তার মুখ ফুলে হনুমানের মতো হয়ে যায়। তো যাই হোক, এরপর আবারও গরমকাল চলে আসে, আর এতদিনে তারা ফাইনালি ওই নিটাল তৈরি করে ফেলে। আর এখন পালা সেটির এক্সপেরিমেন্ট করার। সেনকু একটা পাখির উপর সেটাকে ঢেলে তাইজুকে বলতে থাকে, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তুমি সায়েন্স দিয়ে করতে পারবে না। আর তার এই কথা শেষ হতে না হতেই সেই পাখিটার পাথরে ফাটল ধরে, আর মুহূর্তেই পাখিটি তাদের চোখের সামনে দিয়ে আকাশে উড়ে যায়। আর অবশেষে টানা 3 বছরের পরিশ্রমের ফলে তাদের এই চেষ্টা সফল হয়, আর তারা মানুষকে এই পাথরের দুনিয়া থেকে বের করার একটা রাস্তা পেয়ে যায়। এবং এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, বেশি কথা না বাইরে আজকের এপিসোডটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদের সেনকুকে দেখানো হয়, যে বলছিল এখন সময় হয়ে গেছে মানব সভ্যতাকে আবার নতুন করে গড়ে তোলার। তখন তাইজু সেনকুকে বলে, তাহলে সর্বপ্রথম কাকে দিয়ে আমরা এই যাত্রাটা শুরু করব? এটা শুনে সেনকু বলে, প্রথম কাকে দিয়ে শুরু করবো এটা বড় বিষয় না, তবে আমরা যদি প্রথমেই কোনো খুনিকে ঠিক করে ফেলি তাহলে আমাদের যাত্রা সেখানেই শেষ। তবে সেনকু তাইজুর মুখ দেখে বুঝতে পারছিল যে সে সর্বপ্রথম ইউজিরিয়াকে ঠিক করতে চায়। জন্য সে তাইজুকে বলে যে তুমি ডিসাইড করো কাকে আমরা সর্বপ্রথম ঠিক করব। তো আমরা তো জানি তাইজু এখন কার নাম নেবে, আর হ্যাঁ ঠিক ওটাই হয়, সে তার ক্রাশের নামই নেয়। তো এরপর তারা ওই কেমিক্যাল নিয়ে ইউজিরিয়ার মূর্তির কাছে চলে আসে তাকে ঠিক করতে। তখন তাইজু খুশির চোটে বলে, এটা দেওয়ার সাথে সাথেই তো ইউজিরিয়া ঠিক হয়ে যাবে, তাই না সেনকু? তখন সেনকু বলে, হয়তো, কিন্তু এর আগে এটিকে আমি একটি ভাঙা মূর্তির উপর ট্রাই করেছিলাম, তবে ওতে সেই মূর্তিটি লাশে পরিণত হয়ে গিয়েছিল। ওর এই কথাটা শুনে তাইজু সেই লেভেলের ঘাবড়ে যায়। তখন সেনকু আরো বলে, সে ভাঙা পাথর জোড়া লাগিয়েও ট্রাই করেছিল, তবে ফলাফল ওই একই ছিল, হয়তো ভাঙা পাথরের লোকগুলো মারা গিয়েছিল, আর মরে যাওয়া মানুষকে জীবিত করার কোনো উপায় নেই। এটা শুনে তাইজুর ইউজিরিয়ার প্রতি একটু টেনশন হতে থাকে, কিন্তু সে তারপরে সাহস করে ইউজিরিয়ার দিকে যায়। তখন সে তার ক্রাশকে বলছিল, তোমাকে 3500 বছর ধরে অপেক্ষা করানোর জন্য আমাকে ক্ষমা করে দিও, আর এখন আমি তোমাকে জীবিত করতে চলেছি। তো সেনকু তাইজুর দিকে ওই কেমিক্যালটি এগিয়ে দেওয়ার সাথে সাথেই তাইজু তার চোখে গুঁতো মারে, আর বলে, এই মকা, ইউজিরিয়া এখন জামা কাপড় ছাড়া রয়েছে না? তখন সেনকু বলে, এই ফালতু কথা বন্ধ করো, এ সময় কেই বা সে ওর ওসব জিনিস দেখতে যাবে। তখন তাইজু আরো রেগে যায় আর বলে, শালা লুইচ্চা, তুই কি বয়া থাকবি? এই কারণে তাইজু তার ক্রাশের মূর্তিটা মাথায় নিয়ে বলে, আমরা ক্যাম্পে গিয়ে ইউজিরিয়ার জন্য আগে একটা জামা বানাবো, আর তারপর ওকে জীবিত করব। এটা দেখে সেনকু বলে, ওকে শুধু শুধু তুলে নিয়ে যাওয়ার থেকে ঠিক করে হাঁটিয়ে নিয়ে যাও, এতে তোমার কষ্টও হবে না। এটা শুনে তো তাইজু একদম রেগে ফায়ার হয়ে যায়, আর যেই তাকে কিছু বলতেই যাবে তখনই তারা কিছু একটার গর্জন শুনতে পায়। তখন সেনকু তাইজুকে থামতে বলে, আর তখনই সেখানে থাকা ঝোপের পিছন থেকে একটি সিংহ বেরিয়ে আসে, যেটা দেখা মাত্রই তারা দুজন ওখান থেকে পালাতে শুরু করে। এর মধ্যে তাইজু বলে, জাপানে আবার সিংহ কোথা থেকে আসলো? তখন সেনকু বলে, মানুষেরা পাথর হয়ে যাওয়ার পর হয়তো ওরা পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, আসলে দুনিয়াতে তো এখন তাদের থামানোর মতো কোনো লোক ছিল না, তাই তারা এখন সব জায়গায় দখল করে নিয়েছে। এদিকে তারা দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে, কিন্তু সিংহর ভয়ে তারা ওখান থেকে লাফ দিয়ে দেয়। ভাগ্য ভালো তারা সেখানে থাকা গাছের লতা পাতার কারণে সুন্দরভাবে নিচে পড়ে। তো এখন তারা ভাবছিল সিংহটা মনে হয় চলে গেছে, কিন্তু তখনই আমরা দেখি সিংহটি তার দল নিয়ে সেখানে এসে পড়ে। তখন সেনকু ভয়ের ঠেলায় বলে, আমাদের আর মানব সভ্যতা নতুন করে গড়ে তোলা হলো না। কিন্তু তখনই তাইজু কিছু একটা ভেবে ইউজিরিয়ার মূর্তি সেনকু দিকে ছুড়ে দিয়ে ওই সিংহগুলোকে আটকানোর সিদ্ধান্ত নেয়, কারণ তার মতে এখন সেনকু একমাত্র লোক যে বিজ্ঞানের সাহায্যে মানব সভ্যতাকে আবার নতুন করে গড়ে তুলতে পারবে। এজন্য সে সেনকুকে বাঁচানোর জন্য নিজেই সিংহর খাবার হওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সেনকু তাইজুকে বলে, একটু ভালো করে ভেবে দেখো, আমি যদি একটা শরীরের ব্রেন হই তাহলে তুমি হলে শক্তি, তাই তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারবো না। যদি পালাতে হয় তাহলে আমরা একসাথেই পালাবো। আসলে হয়েছেটা কি, তাইজু ছোটবেলা থেকে সেনকুকে সকল বিপদের হাত থেকে রক্ষা করে আসছে, এর সাথে তাইজু সেনকুকে অনেক সম্মানও করতো, তাই সে সেনকুর কথা মেনে নিয়ে দুইজনে একসাথে পালাতে থাকে। তারা দৌড়াতে দৌড়াতে তাসুকাসার মূর্তির কাছে চলে আসে। তখন তাইজু বলে, আমাদের এখন বাঁচতে হলে আমাদের স্কুলের সবচেয়ে শক্তিশালী এই ছেলেকে জাগাতে হবে। তো তাইজু এরপর ইউজিরিয়াকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমাদের এখন জীবন বাঁচানোর জন্য একে জাগাতে হবে, তবে এরপরে আমি তোমাকে জাগিয়ে দেব। এদিকে সেনকু তাসুকাসার উপর ওই লিকুইডটা দেওয়ার সাথে সাথেই তাদেরকে সেই সিংহগুলো এসে ঘিরে ফেলে। তখন তারা দুজনে ভাবে এবার তারা দুজনেই একসাথে শেষ, কারণ পূর্বে যেহেতু এই লিকুইডটা কোনো মানুষের উপর প্রয়োগ করা হয়নি, তাই এখানে কোনো শিওর নেই যে লিকুইডটা তাসুকাসার উপর কোনো কাজ করবে। কিন্তু তাদের কপাল এবারও ভালো ছিল, কারণ তাসুকাসার মূর্তিটা ফেটে যাচ্ছিল, আর সে চোখ খোলার সাথে সাথে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো তো? যেটা শুনে সেনকু একদম অবাক হয়ে যায় যে একটি লোক 3500 বছর পর জেগেও পুরোপুরি সজ্ঞানে রয়েছে, তাই ওর উপর সেনকুর একটু সন্দেহ হয়, কিন্তু সে বেশি কথা না বাড়িয়ে তাকে সেখানের পরিস্থিতির কথা বলে। তখন তাসুকাসার পুরো শরীর থেকে পাথর সরে যেতে থাকে। এতক্ষণে সিংহগুলো তাদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু তখনই তাসুকাসা সেখানে থাকা পুরো সিংহটিকে একটা পাঞ্চ মেরে ফেলে, যেটা দেখে তো সেনকু আর তাইজু পুরো হ্যাং হয়ে যায়। এদিকে বাকি সিংহগুলো এটা দেখে ভয় পেয়ে চলে যায়। তখন তাসুকাসা সেনকু আর তাইজুকে বলে, এখন থেকে তোমাদের উপর আসা সকল বিপদের মোকাবেলা করবো আমি। এই কথাটা শুনে তো তাইজু একদম তাসুকাসার ফ্যান হয়ে যায়, আর তাইজু সেনকুকে বলে, তাসুকাসা তো আসলে অনেক ভালো লোক, আর এখন আমরা তিনজন একসাথে মিলে আগের থেকেও দ্রুত কাজ করতে পারবো। তখন সেনকু বলে, তাসুকাসা একটু বেশি শক্তিশালী, আর ওর মনে যদি কোনো খারাপ মতলব থাকে তাহলে এই বন্দুকবিহীন দুনিয়া ওকে হারানো একদম অসম্ভব, কারণ দেখলি তো একটা পাঞ্চ মেরে সিংহটির কি হাল করলো। তো তখন তাসুকাসা তাদের দুজনের কাছে একটি ধারালো অস্ত্র চায়। এটা শুনে তাইজু বলে, তুমি কি ওটাকে খাওয়ার কথা ভাবছো নাকি? তখন সেনকু বলে ওঠে, সিংহের মাংস খাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই, তবে ওদের মাংস অনেক তেতো হয়। এটা শুনে তাইজু বলে, তুমি কি কখনো সিংহের মাংস খেয়েছো নাকি? এর উত্তরে সেনকু বলে, আমি রিসার্চের কাজে যখন একবার আফ্রিকায়
জায়গায় গিয়েছিলাম তখন একবার খেয়েছিলাম। এদিকে তাসুকাসা বলছিল যদিও আমি আমাদের প্রাণ বাঁচানোর জন্য এটিকে মেরেছি তবু আমার জন্য একটি প্রাণীর মৃত্যু হলো, এজন্য সে ওই সিংহটির কাছে ক্ষমা চায়। যেটা দেখে তো তাইজুর তার প্রতি আরো সম্মান বেড়ে যায়। আর সেনকুকে বলে দেখেছো আমি আগেই বলেছিলাম এই তাসুকাসা অনেক ভালো একজন লোক। তো যাই হোক এরপর সেনকু তাসুকাসাকে একটি ধারালো অস্ত্র দেয়, ওটা দিয়ে তাসুকাসা ওই সিংহটির চামড়া ছিলে নিজের জন্য একটি জামা বানিয়ে নেয়। তো এরপর ওরা সবাই সেনকুর বেজে চলে আসে। তখন তাইজু ইউজুরিয়াকে বলছিল আমরা ওই লিকুইডটা আবারও বানিয়ে তোমাকে বাঁচিয়ে নেব। এদিকে তাসুকাসা সেনকুর বেজ দেখে পুরো অবাক হয়ে যায় যে সে এরকম একটা যুগে বসেও কোনো কিছুর সাহায্য ছাড়াই একটা ঘর আর একটা ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে। তো এরপর তারা সবাই ঘরে ঢুকে একে অপরের সাথে ভালো করে পরিচিত হয়। এরপর তাসুকাসা সেনকুকে জিজ্ঞেস করে তোমরা কি খেতে পছন্দ করো। তখন সেনকু বলে আমরা বেশিরভাগ সময় লতা পাতা খেয়ে পেট ভরাই, তবে কখনো কোনো প্রাণী ধরতে পারলে আমরা সেটার মাংস খেতে পারি। এটা শুনে তাসুকাসা বুঝতে পারে ওদের মাংস খেতে অনেক ইচ্ছে করে, তাই সে বাইরে গিয়ে অনেকগুলো জঙ্গলি শুকর আর বিভিন্ন প্রাণী এবং অনেকগুলো সামুদ্রিক মাছ ধরে নিয়ে আসে সেনকু আর তাইজুর জন্য। আর তাসুকাসা তাদেরকে বলে আমি থাকতে তোমাদের আর মাংসের চিন্তা করতে হবে না। তো এর কিছুক্ষণ পর সেনকু মাছগুলোকে আগুনে হালকা করে হিট দিতে থাকে, যেটা দেখে তাইজু বলে আগুনের হিটটা আরেকটু বাড়িয়ে নাও তাহলে তো মাছগুলো তাড়াতাড়ি রান্না হবে। তখন সেনকু বলে আমি এগুলো রান্না করছি না, আগুনে হিট দিয়ে মাছে থাকা ব্যাকটেরিয়া গুলোকে মারছি। তো হঠাৎ আমরা দেখি তাসুকাসা একটি পাথরের উপর সেই লেভেলের একটা পাঞ্চ মারে, সেটা দেখে তো এরা দুজনে একদম ঘাবড়ে যায় যে ওর আবার কি হলো। কিন্তু আমরা দেখি ওই পাথরের মধ্যে থেকে একজন মানুষের মূর্তি বেরিয়ে এসেছে। তখন তাসুকাসা বলে তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য আমি দুঃখিত, আসলে একজন মানুষের মূর্তি এই পাথরটার ভিতর আটকে ছিল তাই আমি এমনটা করেছি। এটা দেখে তাইজু আবারও তাসুকাসার প্রশংসা করতে শুরু করে। তো এরপর আমরা দেখি তারা সবাই ভরপুর খাবার খেয়ে বসে রয়েছে, যেখানে সেনকো বলে তোমরা কি বলতে পারবে আধুনিক দুনিয়া বানানোর জন্য সর্বপ্রথম কি লাগবে। তখন তাইজু একটু চিন্তা ভাবনা করার পর বলে আধুনিক দুনিয়া বানানোর জন্য আমাদের সর্বপ্রথম স্মার্টফোন লাগবে, আর তাসুকাসা বলে স্টিল লাগবে। তখন সেনকো বলে তোমাদের দুজনের উত্তরই ভুল হয়েছে, কারণ আধুনিক দুনিয়া বানানোর জন্য আমাদের সর্বপ্রথম চুন লাগবে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। এটা শুনে তো তাসুকাসা পুরো অবাক হয়ে যায় যে এই চুন দিয়েও আবার আধুনিক দুনিয়া বানানো যায় নাকি। তখন তাইজু বলে এই মানব শূন্য দুনিয়ায় কি পানের দোকান তোমার বাবা খুলে রেখেছে। এটা শুনে তো সেনকো মারাত্মক লেভেলের খেপে যায় আর বলে শালা আবাইল্লা আগে আমার কথাটা তো শেষ করতে দিবি। তো তখন তাইজুও খেপে যায় আর বলে ভালো করে বুঝাইতে পারোস না, গালাগালি করস কেন। তো যাই হোক এরপর সেনকো একটি ঝিনুক নিয়ে বলে আমরা এগুলোকে গুঁড়ো করলে সেখান থেকে চুন পাবো। এটা শুনে তাইজু একটা ঝুড়ি নিয়ে সমুদ্রের পার থেকে অনেকগুলো ঝিনুক কুড়িয়ে নিয়ে আসে, এরপর সে ওগুলোকে ভেঙে চুরে গুঁড়ো করে সেখান থেকে চুন বের করে ফেলে। তখন সেনকো বলে আমরা চুনকে অসাধারণ 4টি কাজে ব্যবহার করতে পারি, তার মধ্যে 1 নাম্বারটি হলো কৃষি কাজে, কারণ চুন দিয়ে জমির হাইড্রোজেন আয়রন দূর করা যায়, আর দ্বিতীয়টি হলো আমরা চুন দিয়ে মটান বানাতে পারবো, আর এই মটানকে সিমেন্ট বলা হয়, তাহলে সেটা দিয়ে আমরা পাকা ঘরবাড়িও বানাতে পারবো। এবং তৃতীয়টি হলো সাবান, সমুদ্রের শৈবাল থেকে সোডিয়াম কার্বনেট বের করে সেটিকে চুনের সাথে মিলিয়ে সাবান বানানো যায়। আর এই আদি যুগে রোগবালাই হলে বাঁচার কোনো চান্স নেই, কারণ এখানে তো আর তুমি ওষুধ খুঁজে পাচ্ছ না, এজন্য এই চুন দিয়ে বানানো সাবান তোমার শরীরকে জীবাণুমুক্ত রাখবে। তো সেনকুর বিজ্ঞান সম্পর্কে এমন নলেজ দেখে তাসুকাসা আবারও অবাক হয়ে যায়, আরো সেনকুর জ্ঞানের প্রশংসা করতে থাকে। তখন সেনকু তাকে বলে এক পুরুষ যদি আরেক পুরুষের প্রশংসা করে তাহলে এই প্রশংসার মধ্যে নিশ্চয়ই কোনো ঘাবলা থাকে। তখন তাসুকাসা বলে আরে না, আমি কোনো খারাপ উদ্দেশ্যে তোমার প্রশংসা করিনি, আমি বোঝাতে যাচ্ছিলাম যে তুমি ময়লা আবর্জনা থেকে আধুনিক দুনিয়া বানিয়ে ফেলতে পারবে। আর তখনই সেখানে তাইজু চলে আসে, আরো সেনকুকে বলে তুমি বলেছিলে চুন দিয়ে 4টি কাজ করা যায়, কিন্তু তুমি তো আমাদের শুধু 3টা কাজের কথাই বলেছো। তখন সেনকু বলে আমি 4টি না বরং 3টে বলেছি মগা, তুমি হয়তো ভুল শুনেছো। আসলে সেনকু তখন 4টির কথাই বলেছিল, কিন্তু কোনো একটা কারণে চুন দিয়ে করা 4 নাম্বার কাজটির কথা সে বলছে না, কারণ এর পিছনে একটা রহস্য আছে যেটা আমরা আস্তে আস্তে সামনের দিকে জানতে পারবো। তো যাই হোক এরপর দেখানো হয় তাইজু ঘুমাচ্ছে, আর তাসুকাসার চাউনি দেখে আমাদের ওর উপর একটু সন্দেহ হয়। অন্যদিকে দেখানো হয় সেনকু বাইরে বসে একটি তীর বানাচ্ছিল, আর সেনকুরে তীর বানানোর পিছনেও একটা কাহিনী রয়েছে, সেটাও আমরা সামনের দিকে জানতে পারবো। তো যাই হোক এরপর দিন তাইজু আবার তার ঝিনুক কুড়ানোর কাজে লেগে পড়ে, এবং তাসুকাসার সেনকুকে দেখি আমরা সমুদ্রের আরেক পাশে রয়েছে। তখন তাসুকাসা সেনকুকে তার জীবন কাহিনী বলতে শুরু করে যে সে নাকি ছোটবেলায় অনেক গরিব ছিল, আর তার একটা বড় বোন ছিল, আর সেই সময় নাকি তার বোনের সার্জারি হবার কথা ছিল, আর তার বোন নাকি ঝিনুক অনেক পছন্দ করত, এজন্য তাসুকাসা তার জন্য একটি ঝিনুকের নেকলেস বানাতে এই সমুদ্রের পাশে ঝিনুক করাতে আসে। আর তখন 20 কিংবা 30 বছরের একটি লোক এসে তাকে অনেক মারে আর বলে সে নাকি এখান থেকে ঝিনুক চুরি করছে। তো ওই লোকটির কারণে সে তার বোনের জন্য নেকলেস বানিয়ে দিতে পারেনি, আর ওই লোকটিরই মূর্তি তখন তাসুকাসার সামনে ছিল, তাই তাসুকাসা এক পাঞ্চ মেরে ওই লোকটির মাথা ভেঙে ফেলে। এটা দেখে সেনকো বলে তুমি কি জানো তুমি এইমাত্র কি করলে, একটা মানুষের জীবন নিয়ে নিলে। তখন তাসুকাসা বলে হ্যাঁ আমি জানি, কিন্তু সেনকো তুমি কি সেই খারাপ লোকদেরও বাঁচাতে চাও যে শয়তানগুলো অসহায় মানুষের উপর অত্যাচার করতো। তো ওরা যদি আবার ওই পৃথিবীতে ফিরে আসে তাহলে দেখবে মানব সভ্যতা গড়ার সাথে সাথে ওরা বলবে এই জমি আমার, ও জমি আমার, আর এটার চাঁদা দেও ওটার চাঁদা দেও, তখন এই পৃথিবী আবারও দুর্নীতিবাজ দিয়ে ভরে যাবে। আর তুমি কি চাও আবারও সেরকম দুনিয়া বানাতে? আমার মনে হয় চাও না, তাই না? এগুলো বলার পর সে আরেকটা মূর্তিকে ভাঙতে গেলে তখন সেনকো এসে তাকে আটকে দেয় আর বলে যে যেমনই হোক না কেন একজন প্রকৃত মানুষ হিসেবে আমি সবাইকেই বাঁচাবো। তো এমন একটা সিচুয়েশনে এসে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়েছে। ওই সময় ওকে যদি আমরা না ঠিক করতাম তাহলে তখন আমরা ডাইরেক্ট সিংহগুলোর পেটে চলে যেতাম। সেনকো আরো ভাবছিল ওকে সেই মানুষ ঠিক করা লিকুইডের ব্যাপারে বলা যাবে না, আর এটা না জানতে পারলে সে তার উদ্দেশ্যে কখনোই সফল হতে পারবে না। তাই সেনকো ভাবছিল ওই জিনিসটার ব্যাপারে ওকে না জানানোই ভালো, কিন্তু তখনই তাইজু তাদের দিকে দৌড়িয়ে আসছিল
আর বলছিল সেনকু আমি ওই লিকুইড জমা করে ফেলেছি আর এখন আমরা ইউজিরিয়াকে বাঁচাতে পারবো। এই কথাটা শুনে তো সেনকু পুরো টাসকি খেয়ে যায়, কারণ সে যে জিনিসটা তাসুকাসার কাছ থেকে লুকাতে যাচ্ছিল আর সেখানে এই আবাইলা এসে সব ভন্ডুল করে দিল। এগুলো শুনে তাসুকাসা সেনকুকে প্রশ্ন করে এই লিকুইডের ব্যাপারে, যেটা শুনে সেনকু মনে করে এখন আর ওর থেকে এগুলো লুকানো যাবে না। এজন্য সে তাসুকাসাকে বলে আমার সাথে এসো, তাহলে সবকিছু বুঝতে পারবে। তো এরপর তারা সবাই সেনকুর বেজে চলে আসে। সেখানে তাইজু তার ক্রাশকে বলছিল ইউজিরিয়া তুমি কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো সেনকু সেখানে ওই লিকুইড গুলো একটা পাত্রে ঢেলে বলে এখানে তো একজন মানুষকে ঠিক করার মতো লিকুইড নেই, এজন্য আমি আর তাসুকাসা এখানে ওয়েট করছি, তুমি গিয়ে ওই গুহা থেকে আরো কিছু লিকুইড নিয়ে আসো। সেনকু এখানে একটি চালাকি করেছে যেটা আমরা একটু পরে জানবো। তো তাইজু ওই লিকুইড আনতে যেতে ধরলেই তাসুকাসা তাকে আটকে বলে আমি তোমার থেকেও জলদি গিয়ে সেটা আনতে পারবো, তাই আমাকে বলো যে ওই গুহাটা কোথায় রয়েছে। যেটা শুনে সেনকু হেসে বলে এই তো আমার ফাঁদে পা দিয়েছে। তো এরপর তাসুকাসা সেনকুদের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তার যাওয়ার পরপরই সেনকু তার কাজে লেগে পড়ে। সে নাইট্রিক অ্যাসিডের সাথে অ্যালকোহল মিশিয়ে মানুষ ঠিক করা লিকুইড বানাতে থাকে তাইজুর ক্রাশ ইউজুরিয়াকে ঠিক করার জন্য। আর অন্যদিকে তাসুকাসা সেই গুহায় এসে পড়ে আর সে ওই লিকুইড নিয়ে আবারও সেনকুদের দিকে ফিরে যেতে লাগে। তো এদিকে তাইজু সেনকুকে বলছিল তুমি না বলেছিলে লিকুইড আরো লাগবে, কিন্তু তাসুকাসার বেলায় তো এতটুকু দিয়ে কাজ হয়েছিল। তখন এর উত্তরে সেনকু বলে আমি ইউজুরিয়াকে ঠিক করার পূর্বে তাসুকাসাকে এখান থেকে সরাতে যাচ্ছিলাম। যেটা শুনে তাইজু বলে কেন, ও থাকলে আবার কি হতো? তখন সেনকু বলে ও যেমন দুনিয়া বানাতে যাচ্ছে আমি ওর সাথে একদমই একমত না। সেনকু এখানে তাইজুকে ক্লিয়ার করে কিছুই বলে না, কিন্তু তাও সেনকুকে যেহেতু তাইজু অনেক সম্মান করতো তাই সে তার কোনো কথার আগামাথা না বুঝেও তার উপর ভরসা রাখে আর বলে আমি যখন তোমাদের সাথে ওই সমুদ্রের পাড়ে ছিলাম না তখন তোমাদের মধ্যে কিছু একটা হয়েছিল তাই না? তখন সেনকু বলে হ্যাঁ, কিন্তু সে এটাও বলে যে তাসুকাসা অনেক ভালো মনের একজন মানুষ এবং এর সাথে একটা খুনিও। তো অন্যদিকে আমরা দেখি তাসুকাসা ফেরার পথে অনেকগুলো মূর্তিকে ভেঙে চুরমার করে দিচ্ছিল, কারণ 1000 বছর আগে যেহেতু সে এই এলাকাতেই বসবাস করতো তাই এখানের প্রায় সকল মূর্তিকেই সে চেনে আর তাই সে ওই সকল মূর্তিগুলোকে ভাঙছিল যারা পূর্বে খারাপ ছিল। তো এদিকে তাইজু অনেক ঘাবড়ে কাপাকাপি করতে করতে লিকুইডটা ইউজুরিয়ার দিকে ঢালতে চাচ্ছিল। তখনই সেনকু দৌড়ে এসে বলে এই শালা তাড়াতাড়ি ঢালবি, আর এটা বলে সে সব লিকুইড ইউজুরিয়ার উপর ঢেলে দেয়। কিন্তু কিছু সময় পার হয়ে যাওয়ার পরও যখন তার মূর্তিটা ফাটল ধরছিল না তাই তাইজু পুরো উত্তেজিত হয়ে গিয়েছিল। তখন সেনকু বলে এটা কাজ করতে একটু টাইম লাগবে। তো তখন সেনকু তাকে ওই লিকুইডটা কাজ করার ব্যাপারে একটু ডিটেলসে খুলে বলছিল, কিন্তু তাইজু বলে তোমার কথার আমি আগামাথা কিছুই বুঝতে পারছি না। এতক্ষণে ইউজুরিয়ার পাথরে ফাটল ধরে যায়, যেটা দেখে তাইজুর আবারও ইউজুরিয়ার সাথে কাটানো সেই পুরনো কথা মনে পড়ে যায় আর ইউজুরিয়াকে সে আবারও ফিরে পেয়ে তার চোখে পানি চলে আসে। তো ইউজুরিয়া চোখ খোলার সাথে সাথেই তাইজুকে দেখে, তাই সে মনে করে তাইজুই হয়তো তাকে বাঁচিয়ে তুলেছে। তখনই তাইজু বলে ওঠে তোমাকে সেনকুর বানানো লিকুইডই ঠিক করেছে। তখন সেনকু তাদের কাছে এসে বলে তাসুকাসা আসার আগেই তোমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। তো সেনকু তাদেরকে দুটি অপশন দেয়, যার প্রথমটি হলো তারা দুজন এখান থেকে পালাবে আর নয়তো দ্বিতীয়টি হলো তার সাথে এখানেই থেকে তাসুকাসার মোকাবেলা করবে। এখন এই দুটি অপশনের থেকে তাদেরকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তারা দ্বিতীয় রাস্তাটাই সিলেক্ট করে যে তারা তিনজনে মিলেই তাসুকাসাকে আটকাবে। এটা শুনে সেনকু বলে আমার মনে হয় তোমাদের দুজনের এখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তখন তাইজু বলে তাসুকাসা যদি অযথাই ওই নিরীহ মানুষগুলোকে মারতে থাকে তাহলে আমাদের ওকে আটকাতেই হবে। তো এতক্ষণে তাসুকাসাও সেখানে চলে আসে আর বলে আমি একটা পবিত্র দুনিয়া বানাতে চাই। আর এই কথা বলেই সে ওদের দিকে এগিয়ে যেতে থাকে আর তার হাতের মুঠো থেকে মানুষের ভাঙা মূর্তির টুকরো পড়তে দেখে তাইজু সেনকুকে বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ইউজুরিয়ার খেয়াল রেখো। আর এটা বলে সে তাসুকাসার দিকে ছুটে যেতে লাগে। তখন সেনকো রানিং এ তার ওই তীরটা বের করে যেটাকে সে ওই দিন রাতে বানিয়েছিল। আসলে সেনকোর আগে থেকেই সন্দেহ হয়েছিল যে এমন কিছু একটা হতে চলেছে, এ কারণে সে সবকিছুর প্রস্তুতি নিয়ে রেখেছিল। তো এরপর সেনকুর ছোড়া তীর এবং তাইজু একসাথে তাসুকাসার দিকে যেতে থাকে, কিন্তু তখনই তাসুকাসা সেনকুর তীরটা ধরে মাটিতে গেড়ে দেয় আর তাইজুকে গিয়ে সেই লেভেলের একটা কিক মারে যেটাকে তাইজু কোনো মতে তার হাত দিয়ে আটকে দেয়। এটা দেখে তাসুকাসা অবাক হয়ে বলে তুমি প্রথম মানুষ যে আমার কিক খেয়েও দাঁড়িয়ে রয়েছো, কিন্তু অবাক করার বিষয় তুমি আমার উপর কোনো হামলা করছো না কেন? তখন তাইজু বলে আমি কখনো কারো উপর হাত ওঠাই না। এটা শোনার পর তাসুকাসা তাকে বলে তুমি আমার পথে এসো না, আমাকে আমার কাজ চালিয়ে যেতে দাও। কিন্তু তাইজু তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। তাই তাসুকাসা তাকে বলে তুমি যদি আমার রাস্তা থেকে না সরো তাহলে আমি ইউজুরিয়াকে মেরে ফেলবো। এটা শুনে তাইজু ইউজুরিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। তখন ইউজুরিয়া মনে মনে বলে এজন্যই হয়তো সেনকু তখন আমাদের পালিয়ে যাওয়ার কথা বলেছিল। তো এদিকে হঠাৎই তাইজু বেহুশ হয়ে যায় আর তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে, মানে তাসুকাসার ওই কিকটা তার উপর এতক্ষণ পর্যায়ে কাজ করলো। তো ওকে দেখে সেনকু বলে আমার মনে হচ্ছে না যে ওর জ্ঞান 6-7 দিনে ফিরবে। তখন তাসুকাসা তাদের বলে তোমরা নিজেদের চিন্তা করো, আমি কি করলাম না করলাম এটার বিষয় তোমাদের না ভাবলেও চলবে। তো এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর এদিকে সেনকু ভাবতে থাকে ও তার 200 কিলোমিটার বেগে ছুটে যাওয়া তীরকে ও কিভাবে থামিয়ে দিল। তো এরপর সেনকু পা দিয়ে লাথিয়ে তাইজুকে ডাকতে থাকে, যেটা দেখে ইউজুরিয়া বলে তুমি না একটু আগেই বললে ও কিছুদিন বেহুশ হয়ে থাকবে। তখন সেনকু বলে আমি ওটা এমনিই বলেছিলাম। আর তখনই আমরা দেখি তাইজুর জ্ঞান চলে আসে এবং সে উঠেই বলে এখনই গিয়ে আমাকে তাসুকাসাকে আটকাতে হবে। তো সে তার কাছে যেতে ধরলে সেনকু তাকে আটকে বলে আমরা খালি হাতে ওর কিছুই করতে পারবো না, আর আমাদের এই সময় ওর মতো শক্তিশালী মানুষকে হারাতে হলে
বৈজ্ঞানিক হাতিয়ারের সাহায্য নিতে হবে। সেনকুর এই কথাটা শুনে আমার মনে হয় ও কোনো আধুনিক অস্ত্র বানানোর চিন্তা ভাবনা করছে। তো এরপর আমরা দেখি তারা তাদের ঘরের সকল জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, যাতে এসব দেখলে তাসুকাসার মনে হয় ওরা তার ভয়ে সকল খাবার দাবার নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে তাইজু বলে, তাহলে কি সত্যি আমরা এখান থেকে পালাতে যাচ্ছি? তখন সেনকু বলে, না, এটা শুধুমাত্র একটি সাজানো নাটক, আর আমরা এখান থেকে অনেক দূরে এক জায়গায় যাব আমাদের বৈজ্ঞানিক হাতিয়ারের খোঁজে, এবং এরপর সেই হাতিয়ার নিয়ে আমরা পুরো রেডি হয়ে তাসুকাসার উপর হামলা করব। কিন্তু এদিকে তাসুকাসা তো ভাববে আমরা ওর ভয়ে পালিয়ে গেছি। তো এখন তারা হাতিয়ারের খোঁজে যে জায়গায় যাবে ওটার নাম হচ্ছে হাকুনে, আর সেটা ওদের এখান থেকে 80 কিলোমিটার দূরে রয়েছে। তো যাই হোক, পরের সিনে আমরা দেখি তারা হেঁটে হেঁটে একটা পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে, যেখান থেকে ওই পুরো জঙ্গলটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো এরপর সেনকু তার বানানো একটি কম্পাস বের করে সামনের দিকে তাকিয়ে বলে, সূর্য এখন থেকে প্রায় 24,940 সেকেন্ড আগে উঠেছে। এটা শোনা মাত্র ইউজিরিয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়, আর সে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে সূর্য কখন উঠেছে? তখন তাইজু বলে, সেনকু মূর্তি হবার পর থেকে 3,500 বছরের সকল সেকেন্ড গুনেছে, তাই এটা বের করা তো তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু এখানে সেনকু কেন জানি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক দিক নির্দেশনা পাচ্ছিল না তার তৈরি করা এই কম্পাস থেকে, তাই সে ভাবে এটা হয়তো নষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে এটা নষ্ট হওয়ার পেছনেও একটা রহস্য রয়েছে, যেটা আমরা সামনের দিকে দেখতে পাবো। তো তখন আমরা দেখি ইউজিরিয়া কিছু একটা দেখে সামনের দিকে দৌড়ে যেতে থাকে, আর তারা সবাই দৌড়াতে দৌড়াতে একটা বৌদ্ধ মন্দিরের কাছে চলে আসে। আর এটা দেখে ইউজিরিয়ার তার পাস্টের কথা মনে পড়ে যায়, যেখানে সে তার পরিবারের সাথে ছোটবেলায় এখানে ঘুরতে আসতো, আর ওই কথাগুলো মনে পড়ে তার চোখ দিয়ে পানি চলে আসে। এবং ইউজিরিয়ার তার স্কুল লাইফের বন্ধুদের কথাও মনে পড়ছিল। তখন সেনকু তাকে বলে, এতে মন খারাপ করো না, কারণ আমরা তাসুকাসাকে হারিয়ে দিয়ে পুরো মানব জাতিকে আবারও ঠিক করে তুলবো। তখন তাইজু হঠাৎ সেনকুকে বলে ওঠে, তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না, এখন কি তুমি এই মূর্তিটা দেখার পরও ঈশ্বরের প্রতি বিশ্বাস আনবে না? আর একটা জিনিস ভেবে দেখো, 1000 বছরে মানুষের তৈরি সকল জিনিস ধ্বংস হয়ে গেলেও এই বৌদ্ধের মূর্তিটা এখনো ঠিকঠাক রয়েছে। এটা শুনে সেনকু বলে, এই মূর্তিটা কপার দিয়ে তৈরি করা হয়েছে, আর কপারে কখনোই জং ধরে না, যার কারণে মূর্তিটার 1000 বছরও কিছু হয়নি। এটা শুনে তাইজু রেগে গিয়ে বলে, আচ্ছা দেখো, সব জায়গায় গাছপালা থাকলেও এই মূর্তির কাছে কোনো গাছপালা নেই, কারণ এদিকে যেন সবাই দূর থেকে দেখেও চিনতে পারে। তাইজুর কথার জবাবে সেনকু বলে, এই মূর্তিটার কপার থেকে অনেক বেশি পরিমাণ আয়রন বের হয়, আর আয়রন হচ্ছে উদ্ভিদের জন্য একটা বিষাক্ত জিনিস, এবং এই কারণে এই মূর্তির আশেপাশে কোনো গাছপালা জন্মায়নি। তখন সেনকু বলে ওঠে, এই মনে পড়ছে, এই মূর্তি দিয়ে তো আমি আয়না বানাতে পারবো। আর এটা বলে সে মূর্তিটাকে ভাঙতে যায়। আর ভাই, এই 3টা এপিসোডের মধ্যে ওর এই কাহিনীটা আমার সব থেকে বেশি হাস্যকর লাগে। তো যাই হোক, তাইজু তখন তাকে বলে, এই বেয়াদব, ওখান থেকে দূরে থাক। তো তাইজুর কারণে সেনকুকে ওখান থেকে কিছু না নিয়ে ফিরে আসতে হয়। আর এরপর যখন তারা রাতের খাবার শেষ করে ঘুমাতে যায়, তখন তাইজু না ঘুমিয়ে তাদের পাহারা দিতে চায়। তখন সেনকু বলে, ঘুম মানুষের শরীরের জন্য অনেক দরকারি, এজন্য এখন এগুলো বাদ দিয়ে শুয়ে পড়ো। তো যাই হোক, পরদিন আমরা দেখি তাইজু সেনকুর বানানো ভেলা পানির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তখনই সেই ইউজিরিয়ার পায়ের দিকে খেয়াল করে, যেখানে দেখা যায় তার পায়ের নিচের কিছুটা অংশে এখনো পাথর হয়ে রয়েছে, আর যার কারণে তার ওই জায়গাটা ব্যথা করছিল। এজন্য তারা সেখানে সামান্য একটু লিকুইড ঢেলে দেয়। তখন ইউজিরিয়ার পা আবারও ঠিক হয়ে যায়। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো, তার পা ঠিক হবার সাথে সাথেই নাকি ওখানে থাকা সকল ব্যথা দূর হয়ে গেছে, যেটা শুনে তাইজু বলে, এটা হয়তো জাদুর পানি, তাই এমনটা হয়েছে। তখন সেনকু বলে, এখন তুমি যেটা বললে এটা শুধুমাত্র তোমার মনের ভুল। আসলে এই লিকুইড আমাদের শরীরে পাথর সরানোর সাথে সাথে এমন একটা কেমিক্যাল রিঅ্যাকশন করে, যে কারণে আমাদের শরীরে থাকা সকল ক্ষত ঠিক হয়ে যায়। তখন সেনকু তাদের মাথার দাগটি দেখিয়ে বলে, তুমি কি এটা আগে খেয়াল করোনি? আমাদের শরীর পাথর থাকা অবস্থায় যখন ক্রাক এসেছিল তখনই আমাদের মৃত্যু হবার কথা ছিল, কিন্তু এই লিকুইডটা সেখানে পড়ার সাথে সাথে শরীর থেকে পাথর সরিয়ে দেওয়া বাদেও সেখানে থাকা সকল ব্যথা দূর করে দিয়েছিল। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে সেনকু বারবার তার ঘাড়ে হাত কেন দিচ্ছে। আসলে এটার পেছনে অনেক বড় একটা রহস্য আছে, আর রহস্যটা হচ্ছে একদম আমাদের চমকে দেওয়ার মতো, যেটা আমরা সামনে জানতে পারবো। তো যাই হোক, এরপর তারা আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে তাসুকাসা বাড়িতে এসে এমন ভাঙচুর দেখে ভাবে, তাহলে কি ওরা আমার ভয়ে পালিয়ে গেল? কিন্তু তখনই তাসুকাসা একটা হাসি দিয়ে বলে, আমি জানি সেনকু, তুমি পালানোর মতো ছেলে নও, তুমি শুধু আমাকে দেখানোর জন্য এই পালানোর নাটকটা সাজিয়েছো। আর তখন তুমি মিথ্যা কথা বলেছিলে যে তাইজু অনেকদিন ধরে অজ্ঞান থাকবে, যাতে আমি তোমাদের রেখে নিশ্চিন্তে আমার কাজে যেতে পারি। তো তাসুকাসাও সেনকুর প্ল্যান আন্দাজ করে বুঝতে পারে যে তারা ওর সাথে লড়াই করার জন্য বৈজ্ঞানিক হাতিয়ার বানাবে। আসলে বলতে গেলে তাসুকাসার বুদ্ধিও সেনকুর থেকে কোনো অংশে কম ছিল না। তো যাই হোক, এদিকে সেনকুরা অবশেষে তাদের গন্তব্যে পৌঁছে যায়, যেখানে সেনকু বলছিল এখন সময় হয়ে গেছে মানব সভ্যতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ আমরা এখন গান তৈরি করতে চলেছি। আমরা গান পাউডার বানিয়ে মানব সভ্যতাকে 17 লক্ষ বছর সামনে নিয়ে যাব। তো অন্যদিকে তাসুকাসাও বলছিল যে ও তাহলে ওরা হাকুনেতে গেছে, আর আমি শিওর ওরা গান পাউডার বানানোর কথা ভাবছে, আর ওরা যদি একবার গান পাউডার বানিয়ে ফেলে তাহলে আমি ওদের সামনে টিকতে পারবো না। এজন্য তারা ওটা বানানোর আগে আমাকে গিয়ে সেনকুকে আটকাতে হবে। আসলে জাপানের ভিতর হাকুনে নামের একটি জায়গায় সালফার পাওয়া যায়, আর মূলত ওই সালফার দিয়ে গান পাউডার তৈরি করা হয়। তো এইভাবেই তাসুকাসা একটা ধারণা করে নেয় যে তারা হাকুনেতে গেছে, আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো আমরা সামনের এপিসোডে দেখতে পাবো যে সেনকুরা কি আসলে গান পাউডার বানাতে পারে, নাকি তার আগে তাসুকাসা তাদের আটকে দেয়। তো আজকের জন্য এতটুকুই, সামনের ভিডিওতে আবারও দেখা হচ্ছে।